দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার। দর্শক, আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনিকে আজকে আদালতে নেওয়া হলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সেই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে বসলাম। এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলবো হয়তো বা সচরাচর আপনারা দেখেন যেভাবে আমি কথা বলি, হয়তো ওই কথাগুলোর সাথে আপনাদের অনেকের হয়তো বা মনোভূত হবে না বা আপনাদের পছন্দ নাও হতে পারে, কিন্তু আমাদের বাস্তব সত্যটা বলতেই হবে। দর্শক, যা হওয়া উচিত, যেমনটি আমরা চাই, যেমন বাংলাদেশ আমরা দেখতে চাই বলেই আমরা দীর্ঘদিন থেকে কথা বলে আসছি। বিভিন্ন মিডিয়ায়, অনলাইন বলেন আর টিভি চ্যানেল বলেন আর এই সকল ভিডিও কন্টেন্ট বলেন, কথা বলে আসছি আমরা যে বাংলাদেশ দেখার জন্য। দর্শক, আমি সেটাই বলতে চাই। আজকে তাকে আদালতে নিয়ে তোলা হয়েছে। আপনারা জানেন যে ডাক্তার দীপু মনি, শুধু ডাক্তার দীপু মনি বললে ভুল হবে, আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের এমপি ছিল বা আওয়ামী লীগের মন্ত্রী ছিল, এমন কোনো ব্যক্তি খুঁজে পাওয়া যাবে না যারা মাসিভ মাসিভ দুর্নীতির সাথে জড়িত নয়। এরকম ব্যক্তি পাওয়া খুবই কষ্টকর হয়ে যাবে আওয়ামী লীগের পুরো মন্ত্রিসভা এবং পুরো সংসদ সদস্যদের। কিন্তু এই যদি আমরা ডাক্তার দীপুমণির কথাই বলি, তার যে দুর্নীতির যে চিত্রগুলো আপনারা দেখেছেন, আজকে আমি একটা পত্রিকায় দেখলাম যে তার সেই দুর্নীতির মধ্যে তিনি যে ভয়ানক বাণিজ্য করেছেন বিশ্ববিদ্যালয়গুলোর নিয়োগের ক্ষেত্রে এবং কলেজের নিয়োগের ক্ষেত্রে, এমনকি অনেক জায়গায় মাধ্যমিক স্কুলের নিয়োগের ক্ষেত্রেও তার বাণিজ্য পুরোদমেই চলেছে। আর সেই বাণিজ্যগুলা কন্ট্রাক্ট করেছেন তারই একজন আত্মীয়। সেই পত্রিকাটাতে বলছে যে তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগে ঘুষ নিতেন 2 কোটি টাকা এবং কলেজের প্রিন্সিপাল নিয়োগে তিনি নিতেন 50 লক্ষ টাকা। এত টাকা দিয়ে যখন একজন প্রিন্সিপাল যান, তিনি বেতন কত টাকা পান? একজন ভাইস চ্যান্সেলর যখন নিয়োগ পান 2 কোটি টাকা দিয়ে, তিনি বেতন কত টাকা পান? তার মানে হচ্ছে তাকে তার এই ঘুষের টাকাটা তিনি দুর্নীতি করেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বা নিয়োগ বাণিজ্য থেকে তাদেরকে সেই টাকাটা তুলতে হবে। সেই দীপুমণির অপরাধ যদি আমরা বলি দর্শক, শেষ করা যাবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের লোক ছিলেন এবং শেখ হাসিনাকে যতগুলো অপকর্ম আছে আমি মনে করি এই অপকর্মগুলো সম্পর্কে কুপরামর্শ দেওয়ার ক্ষেত্রে তিনি উপরের স্থানেই অবস্থান করবেন। তার অপরাধগুলোর মধ্যে শুধু যে নিয়োগ বাণিজ্য করেছেন তা নয়, 5টি বেসরকারি বিশ্ববিদ্যালয় দখল করে নেন তিনি। আমি একটু সংক্ষেপে বলি, দীপুর ভাই টিপুর মাধ্যমে হতো সব নিয়োগ এবং পদায়ন। স্কুল কলেজ ভবন নির্মাণে দিতে হতো তাকে 5% কমিশন। বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে 359 কোটি টাকার দুর্নীতি। আপনারা জানেন সেই কুমিল্লার চাঁদপুরে একটি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য সরকার উদ্যোগ নেয় এবং সেখানে জমি অধিগ্রহণেই তিনি আত্মসাৎ করেন 359 কোটি টাকা। পদ্মা মেঘনা থেকে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ছিলেন। নোট গাইড থেকে 3 মাসে পেতেন 25 কোটি টাকার কমিশন। এখন এই কমিশন দিয়ে যখন ব্যবসায়ীরা বা একজন কন্ট্রাক্টর যখন কাজ করবে, সে কী করবে? তখন কাজের কোয়ালিটিটা করবে, কারণ তাকে তো এই টাকাটা কাভার দিতে হবে। যাই হোক, সেটা হচ্ছে ওনার দুর্নীতির ব্যাপার। ওনার দুর্নীতির ব্যাপারটা আমি এটা স্মরণ করিয়ে দিলাম আপনাদের দর্শক। কিন্তু যে কারণে এই ভিডিওটা করতে বসছি, তিনি নিঃসন্দেহে অনেকগুলো ফৌজদারি অপরাধ করেছেন এবং তার যে সাজা হবে আমি মোটামুটি আমরা ধরে নিতে পারি, সেই ব্যাপারে আমি নিশ্চিত করে বলতে পারি। যদিও এটা আদালতের ব্যাপার, আদালত নির্ধারণ করবে, যেহেতু বিচারাধীন ব্যাপারে মন্তব্য করাটা ঠিক নয়। কিন্তু আমরা ইন জেনারেল পারসেপশন আমরা যেটা দেখি যে তিনি ভয়ঙ্কর দুর্নীতির সাথে সংযুক্ত। তাকে আজকে আদালতে নেওয়া হলে বিক্ষোভ দেখান আইনজীবীরা। তাদের এই বিক্ষোভের এক পর্যায়ে অনেকে ঠেলা ধাক্কাও করেন, অনেকে তার শাড়ির আঁচল ধরে টান দেন এবং তিনি এক পর্যায়ে সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে পড়েও যান। যারা এই কাজগুলা করছেন
এর আগে আপনারা জানেন যে সালমান এফ রহমান এবং আনিসুল হককেও যখন আদালতে নিয়ে যাওয়া হয়, বিক্ষোভ করা হয়েছে, তাদের দিকে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এই কাজগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন আসামিরও ন্যায় বিচার পাবার অধিকার আছে। একজন আসামিও একজন অপরাধীও তার পক্ষে আইনজীবী নিয়োগের অধিকার রাখে। আপনারা যদি তাদেরকে আইনজীবী নিয়োগ করতে না দেন, তাহলে এই বিচারগুলো নিয়ে এক সময় প্রশ্ন উঠবে। অনেকেই বলবে ওই সময় তো তারা কোনো আইনজীবী নিয়োগ করতে পারেনি, বিধায় তারা কোনো ন্যায় বিচার পায়নি। বিশেষ করে দীপুমণির ব্যাপারটা যখন ঘটেছে, আপনাদেরকে মনে রাখতে হবে ঘটনাটা ঘটতেছে কোথায়? আদালতের বারান্দায়। আর কি মনে রাখতে হবে? ডাক্তার দীপুমণি একজন মহিলা। বিশ্বের কাছে, বহির্বিশ্বের কাছে বা মিডিয়ার কাছে হেডলাইনটা কি হবে? যে বাংলাদেশে আদালতে মহিলাকে পিটানো হচ্ছে। আপনারা কি এটি দেশের জন্য ভালো করছেন? মনে রাখবেন, যখন বিশ্ব মিডিয়া এই বিষয়গুলো যাবে, হয়তো সামান্য ছোটোখাটোই ঘটনা হয়েছে, একটু ধাক্কাধাক্কি হয়েছে আমাদের দেশের প্রেক্ষাপটে, কিন্তু মিডিয়ায় যখন চলে আসবে যে আদালতে একজন মহিলা আসামি বা একজন সাবেক আওয়ামী লীগ নেতার বা একজন সাবেক মন্ত্রীকে পেটানো হয়েছে, ব্যাপারটা কীরকম দেখাবে? একটু খেয়াল করুন তো। আমরা কি নিজের অজান্তেই এমন কিছু করে বসছি না যেটা ওভারঅল দেশের ইমেজকে নষ্ট করে? ওভারঅল এই সরকার এবং ছাত্র আন্দোলন যে উদ্দেশ্য এবং যে কি বলবো মঠো নিয়ে তারা করেছে, আমরা কি সেখান থেকে কি সরে যাচ্ছি কি না? সরে না গেলেও অ্যাটলিস্ট এটা যে মিডিয়ায় গিয়ে অন্যভাবে যে কালার হবে না, সেই নিশ্চয়তা কি আমরা দিতে পারবো? মনে রাখবেন, আমার এই কথাগুলা আপনাদের আমি আগেই বলেছি ভিডিও শুরুতেই, যে হয়তো বা আপনাদের অনেকের ভালো লাগবে না, কিন্তু এই বাস্তব সত্যটা, এই বাস্তবতাটা আমাদের বুঝে মাথায় রেখেই আমাদের প্রতিক্রিয়া দেখাতে হবে। আমরা এটা বুঝি, আমরা বিশ্বাস করি গত 15 বছর এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদ ক্ষমতায় থাকার ফলে এমন কোনো সেক্টর নেই বা এমন কোনো জায়গা বা এমন কোনো ক্ষেত্র নেই যে মানুষ সাফার করেনি। তাদের দুর্নীতি এবং দলীয় রাজত্ব বা রাজতন্ত্র বা একদলীয় শাসন এতটাই বিরক্ত করেছিল যে মানুষ শেষমেশ সেই সরকারের প্রধানকেই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কিন্তু তারপরেও একজন অপরাধীর ন্যায় বিচার পাবার অধিকার আছে, তার আইনজীবী নিয়োগের অধিকার আছে। আমরা যেন এই জিনিসটা মাথায় রাখি এবং কোনোভাবেই যেন প্রতিক্রিয়া দেখাতে গিয়ে অতিমাত্রায় আবেগী হয়ে এমন কিছু না করি যেটা আমাদের এই সরকারকে, অন্তর্বর্তীকালীন এই সরকারকে বরং বিপদে ফেলে দেয়। আমাদের অনেকগুলো বিষয় মাথায় রেখেই প্রতিক্রিয়া দেখাতে হবে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয়।